সম্পাদকের মাথায় হাত। মাসিক নিশাচর পত্রিকার সম্পাদক বিপুলদেহী ননীমাধব সাহা হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে ধপ করে সোফায় বসে একটা দম ছেড়ে বললেন, ওহ মশাই, কি যে সর্বনাশ হয়ে গেল! এমনটি যে হতে পারে স্বপ্নেও ভাবিনি। মেঘনাদ তখন জানলার ধারে কোচটায় বসে নিশাচরের সর্বশেষ প্রকাশিত সংখ্যাটির পাতা উল্টাচ্ছিল। চোখ না তুলেই বলল, নেহারেন্দু দত্তের খুনের খবরটা আপনি প্রথম কখন জানতে পারলেন ননীমাধববাবু? গতকাল সকাল 11টা নাগাদ। আমি ফোন করেছিলাম ওর গোয়েন্দা উপন্যাস মুখোশের শেষ কিস্তির লেখাটার তাগাদায়। তা ফোন ধরল নেহারেন্দুবাবুর ভাইপো বিকাশ দত্ত। তার কাছে খবরটা শুনে আমি তো যাকে বলে হতভম্ব। সে অবশ্য ঠিক বলতে চায়নি, বলেছিল কাকা গতরাতে ঘুমের মধ্যে হার্ট ফেল করেছে। শুনে আমার কেমন খটকা লাগলো মশাই, তাই আর দেরি না করে থানায় গিয়ে একেবারে পুলিশ সঙ্গে নিয়েই হাজির হলাম। সেখানে গিয়ে শুনলাম নেহারেন্দুবাবুর পারিবারিক চিকিৎসকও মৃত্যুটাকে স্বাভাবিক বলে ডেথ সার্টিফিকেট দিতে রাজি হয়নি। মেঘনাদের মধ্যে তার নিশাচর আমার হাতে চালান করে দিয়েছে। এবার সোজা হয়ে বসে বলল, আপনার কি মনে হয় ওর মতো একজন লেখককে খুন করে কারোর কোনো লাভ আছে? কার কি লাভ বলতে পারবো না মশাই, তবে আমার লোকসান শতকরা 100 ভাগ। গত প্রায় 1 বছর যাবৎ নিশাচরের পাতায় ওর গোয়েন্দা উপন্যাস মুখোশ পত্রিকার কাটতি প্রায় 3 গুণ বাড়িয়ে দিয়েছিল। বলতে বলতে ননীমাধব বাবুর কণ্ঠস্বর বিষণ্ণতায় ভারী হয়ে এলো। তারপরই চোখ পিটপিট করে বললেন, অবশ্য লেখার শেষ কিস্তিটা উনি লিখে শেষ করেই গিয়েছিলেন, আর গতকালই ওর ঘর থেকে ওটা ওর ভাইপো বিকাশবাবুর অনুমতি নিয়ে বগল দাবা করে এনেছি। আপনি তো মশাই সাংঘাতিক সম্পাদক, ওই অবস্থার মধ্যেও নিজের কাজের কথাটাই আগে ভাবলেন। কথাটা আমি না বলে পারলাম না। ননীমাধববাবু কি একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই ঘরের টেলিফোনটা পিরিং পিরিং করে বেজে উঠল। মেঘনাদ রিসিভার তুলে হ্যালো বলে কয়েক সেকেন্ডও ও তরফের কথা কি শুনল, তারপর রিসিভার নামিয়ে ননীমাধববাবুর দিকে তাকিয়ে বলল, আপনার ষষ্ঠ ইন্দ্রিয় ভুল বলেনি। ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র ফোন করে জানালো লেখক নেহারেন্দু দত্তকে হাইড্রোজের মরফিন ইনজেক্ট করে খুন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে এই তথ্যই পাওয়া গেছে। বলেন কি, মরফিন ইনজেকশনে খুন করা হয়েছে? বলতে বলতে ননীমাধব সাহা তার ওই ভারী শরীরটা নিয়েও তেইন করে লাফিয়ে উঠলেন। তারপর বললেন, সত্যি আশ্চর্য মশাই, নেহারেন্দুবাবু গোয়েন্দা উপন্যাসেও ওই একই কায়দায় খুনি খুন করেছে। মেঘনাদ উঠে দাঁড়িয়ে বলল, আর দেরি না করে এখনই একবার বউবাজারে সনাতনশীল লেন থেকে ঘুরে আসা দরকার। ইন্সপেক্টর তলাপাত্রও ওখানে আছেন। আয় অর্ণব। পকেট টেপ রেকর্ডারটা হাতে আমিও উঠে দাঁড়ালাম। বউবাজারে সনাতনশীল লেনে নেহারেন্দু দত্তের বাড়ির সামনে পৌঁছে দেখি ইন্সপেক্টর তলাপাত্র আগেই ওখানে হাজির হয়েছেন। আমাদের দেখে ওর মুখে খুশির হাসি ফুটে উঠল। ইতিপূর্বে কয়েকটা কেসে মেঘনাদ ওকে যথেষ্ট সাহায্য করেছে। ইন্সপেক্টর তলাপাত্রের পিছু পিছু আমরা নেহারেন্দুবাবুর বাড়ির ভেতরে পা দিলাম। অনেক কালের পুরনো বাড়ি, তবে দেখে বোঝা যায় সম্প্রতি সারা বাড়িতে চুনকাম হয়েছে। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে ননীমাধববাবুর কাছ থেকে নেহারেন্দুবাবুর পারিবারিক পরিচয় শুনছিলাম। বছর 50 বয়সী এই ভদ্রলোক বিয়ে থা করেননি। সারাক্ষণ লেখাই ছিল ওর ধ্যান জ্ঞান। খুব নামী লেখক না হলেও ওর লেখার ক্ষমতা সকলেই স্বীকার করত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় উনি লিখছেন। বেশ কয়েকটা বইও আছে বাজারে। আরো জানা গেল বউবাজারে এই বাড়িটা ওনার পৈতৃক। 2 ভাইয়ের মধ্যে আছে বিধবা বৌদি আর ভাইপো বিকাশ, সে বর্তমানে ডাক্তারি ছাত্র। মেঘনাদ শুনতে শুনতে ননীমাধববাবুকে বলল, আপনি তো দেখছি নেহারেন্দুবাবুর নারী নক্ষত্রেরও খবর রাখেন। হে হে করে হেসে ননীমাধব সাহা বললেন, ওর সঙ্গে সম্পর্কটা কি আজকের মশাই?
কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে বাড়ির ভেতরে প্রবেশ করেছি। নেহারেন্দু দত্ত পাশাপাশি দুটি ঘর নিয়ে থাকতেন। একটা শোবার ঘর, অন্যটা বসার জন্য ব্যবহার হতো। ঘরে তালা দিয়ে গতকাল থেকেই ঘরের সামনে পুলিশ পোস্টিং করে রাখা হয়েছে। আমাদের দেখে কনস্টেবল তালা খুলে সেলুট করল। মেঘনাদই প্রথম ঘরের মধ্যে পা দিল। আসলে গতকাল যখন খুনের খবরটা দিয়ে ইন্সপেক্টর তলাপাত্র মেঘনাদকে ফোন করেছিল, তখন ও বিশেষ কাজে কলকাতার বাইরে ছিল। আজই সকালে ফিরেছে। আর তারপরই ননিমাধব সাহার কাছ থেকে ফোন আসে। তিনি তার গোয়েন্দা লেখকের হত্যা রহস্য উদ্ধারে রহস্যভেদী মেঘনাদ ভরদ্বাজের সাহায্য চান। তারপরই মেঘনাদ ফোনটা সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে ওঠে। ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রকে ফোন করে। ফোনে কিছু পরামর্শও দেয়। তারপর থেকেই শুরু হয়েছে এই ঘটনা স্রোত। মেঘনাদ নিহারেন্দু দত্তের ঘরে পা দিয়ে থমকে দাঁড়ালো। পাশাপাশি দুটি ঘরে দৃষ্টি বুলিয়ে নিল। বলল, কি ব্যাপার, সারা বাড়ির মধ্যে শুধু এই ঘর দুটিতেই চুনকাম হয়নি মনে হচ্ছে? ঠিকই বলেছেন। কাকামুনি চাইতেন না এই ঘর দুটিতে কোনো রকম ভাবে হাত দেয়া হোক, তাহলে নাকি ওর অনেক জরুরি কাগজপত্র হারিয়ে যেতে পারে। তাছাড়া সারা দেওয়াল জুড়ে লেখা ওইসব নাম ঠিকানা ফোন নম্বরগুলোও আর পাওয়া যাবে না। পেছনে কণ্ঠস্বর শুনে আমরা ফিরে তাকিয়েছি। বছর 22-23 বয়সী একজন সুদর্শন যুবক এসে দাঁড়িয়েছে, পরনে প্যান্ট শার্ট। ননিমাধববাবু পরিচয় করিয়ে দিলেন। নিহারেন্দুবাবুর ভাইপো বিকাশ। বিকাশ দুহাত তুলে নমস্কার করল। মেঘনাদ নীরবে ঘাড়টা একেবারে নিচু করে বিকাশের দিকে তাকিয়ে বলল, আপনার কাকা রীতিমতো বাতিকগ্রস্ত ছিলেন মনে হচ্ছে। অবশ্য প্রতি শিল্পীরই কিছু না কিছু বাতিক থাকে। বলতে বলতে মেঘনাদ আবার ঘর দুটিতে চোখ বুলাতে লাগল। ঘরের অবস্থা দেখে মনে হয় নিহারেন্দু দত্ত সত্যিই বড় অগোছালো। খেয়ালি ধরনের মানুষ ছিলেন। চুন খসা স্যাঁতস্যাঁতে দেয়াল, দুঘরের দেওয়ালেই হিজিবিজি কত কি লেখা, ঠিকানা, ফোন নাম্বার। ভদ্রলোকের হাতের লেখাটাও মোটেই সুবিধের ছিল না। ঘরে র্যাক, টেবিল, চেয়ার, এমনকি বিছানার ধারেও ছড়িয়ে রয়েছে বই, খাতা, পেন, স্তূপাকার সব কাগজপত্র। এছাড়া বেশ কিছু ওষুধের শিশিও পড়ে রয়েছে, কোনোটা অর্ধেক, কোনোটা পুরোই ভর্তি। ইন্সপেক্টর তলাপাত্র বললেন, গতকাল ভালোভাবেই দেখে গেছি মেঘনাদবাবু, কোনো ক্লু পাওয়া যায়নি। এমন একজন নিরীহ লেখককে খুন করে কার কি লাভ, সেটাই সবচেয়ে বড় রহস্য। ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রের কথায় মেঘনাদ কোনো জবাব দিল না। একটু বাদে ও ফিরে তাকালো বিকাশ দত্তের দিকে। বলল, বিকাশবাবু, মনে করে বলুন তো, যে রাতে নিহারেন্দুবাবু খুন হন, মানে গত পরশুদিন, নিহারেন্দুবাবুর সঙ্গে আপনার শেষবার কখন দেখা হয়? ঠিক সন্ধ্যের পর, কারণ ওই দিন আমার এক বন্ধুর দাদার বিয়ে ছিল। বরযাত্রী যেতে হয়েছিল, ফিরেছি পরদিন সকালে। ফিরেই শুনি কাকামুনি মারা গেছেন। মেঘনাদের ইঙ্গিতে আমি ততক্ষণে ছোট্ট পকেট টেপ রেকর্ডারটা চালু করে দিয়েছি। মৃতদেহ কে প্রথম দেখেছে? মেঘনাদের পরবর্তী প্রশ্ন। মোক্ষদা, বলতে গেলে ওই কাকামণির সব ফাইফরমাস খাটত। রাতে কাকামণির ঘরের সামনে ওই সিঁড়ির নিচের ঘরটাই শুতো। মেঘনাদ ইন্সপেক্টর তলাপাত্রকে জিজ্ঞেস করল, মোক্ষদার স্টেটমেন্ট নেওয়া হয়েছে? হ্যাঁ, তবে সেও এক কাণ্ডমশাই। ইন্সপেক্টর তলাপাত্র তার বিশাল মুখের থ্যাবড়া নাকের নিচে ছোট্ট হিটলারি গোফটা একবার চুলকে নিয়ে বললেন, সেই রাত্রিটাতেই মোক্ষদা ওখানে শোয়নি। ওদিন সন্ধেবেলা নিহারেন্দুবাবু নিজেই নাকি মোক্ষদাকে ডেকে বলেছিলেন তার বাড়ি থেকে খবর এসেছে ওর নাতি খুব অসুস্থ। শুনেই মোক্ষদা রাজাবাজার চলে গিয়েছিল। সেখানে ওর ছেলে, বউ, নাতি থাকে। কিন্তু গিয়ে দেখলো পুরো খবরটাই মিথ্যে, তাই তো? রাইট। মেঘনাদের কথা শেষ হবার আগেই ইন্সপেক্টর বললেন, পুরো খবরটাই ফলস। নাতি দিব্যি সুস্থ। তা সে রাতটা কাটিয়ে পরদিন সকালে ফিরে আসে মোক্ষদা।
এসে দেখে নিহারেন্দুবাবুর ঘরের দরজা খোলা, ভেতরে ভদ্রলোক বিছানায় শেষ ঘুমে ঘুমিয়ে আছেন। রঙ্গলাল তলাপাত্র যখন মোক্ষদা উপাখ্যান সবিস্তারে শোনাচ্ছিলেন, মেঘনাদ তখন নিহারেন্দুবাবু টেবিলের ড্রয়ার খুলে চিঠিপত্রের গাদা নেড়েচেড়ে দেখছিল। তারপর সেই চিঠির তোড়া থেকে কয়েকটা চিঠি বার করে বিকাশবাবুর উদ্দেশ্যে বলল, আপনার কাকামণি যে রীতিমতো জনপ্রিয় লেখক ছিলেন তা ওর উদ্দেশ্যে লেখা এসব ফ্যান লেটার দেখলেই বোঝা যায়। হ্যাঁ, কাকামণির কাছে ওর ভক্ত পাঠকরা প্রায় চিঠি দিত, লোকজনের আনাগোনাও লেগেই থাকত। হবে না, যা জম্পেশ একখানা গোয়েন্দা উপন্যাস লিখছিলেন নিশাচর এর পাতায়, পাঠকের গোছা গোছা চিঠির ঠেলায় আমরাই তো হিমশিম খাচ্ছি। অথচ কেউ কি বিশ্বাস করবে জীবনে এই প্রথম তিনি গোয়েন্দা কাহিনী লিখলেন? শুনে রীতিমতো অবাক হলাম। বললাম, তাই নাকি? প্রথম গোয়েন্দা উপন্যাসেই এত জনপ্রিয়তা? আর বলেন কেন অর্ণববাবু, ভেবেছিলাম এই লেখাটা শেষ হবার সঙ্গে সঙ্গে ওকে আর একটা ধারাবাহিক গোয়েন্দা কাহিনী লেখার অনুরোধ করব, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। রীতিমতো একটা দীর্ঘশ্বাস ফেলে ননীমাধব সাহা বললেন, ইতিমধ্যে মেঘনাদ নিহারেন্দ্র দত্তের চিঠির গোছা থেকে গোটা কয়েক চিঠি বের করে ইন্সপেক্টর তলাপাত্রের অনুমতি নিয়ে নিজের পকেটে পুরে ফেলেছে। ননীমাধব সাহার কথা শেষ হলে মেঘনাদ বলল, চলুন এখনকার মতো ফেরা যাক, তবে যাবার আগে মোক্ষদার সঙ্গে আমি নিজে একবার কথা বলতে চাই। মোক্ষদাকে আমি এক্ষুনি ডেকে দিচ্ছি বলেই ঘর থেকে বেরিয়ে গেল বিকাশ। মেঘনাদের দু চোখে ফুটে উঠেছে গভীর চিন্তার ছায়া। বৃদ্ধ মোক্ষদার সঙ্গে কথা বলে অতিরিক্ত বিশেষ কিছু জানা গেল না, তবে ওর কান্না ভরা কণ্ঠস্বর শুনে এটুকু বোঝা গেল নিহারেন্দু দত্তকে সে সত্যিই ভালোবাসত। বারবার শুধু একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলছিল, এমন আপন ভোলা মানুষকে কে এভাবে মেরে ফেলল গো? উনি তো কারুর সাথে পাচে থাকতেন না, তবে কেন এমন বেঘরে প্রাণটা দিতে হলো? মোক্ষদার কাছ থেকে আরো জানা গেল, নিহারেন্দুবাবুর শরীরটা ইদানিং মোটেই ভালো যাচ্ছিল না। তার উপর রোজই কোনো না কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ খাওয়ার বাতিক তো ছিলই। এর প্রমাণও আমরা তার ঘরে বিভিন্ন রকম ওষুধের অসংখ্য শিশি থেকে পেয়েছি। ফেরার সময় মেঘনাদ বিশেষ করে মৃত্যুর আগের দিন নিহারেন্দুবাবু যে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিয়েছিলেন সেগুলো খুঁজে বের করে ইন্সপেক্টর তলাপাত্রের হাতে দিল, সেই ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্যে। ওর মধ্যে দুজন অ্যালোপ্যাথ, একজন হোমিওপ্যাথ। এসব কাজ শেষ করে আমরা সবাই সেদিনের মতো ফেরার পথ ধরলাম। সেদিন গাড়িতে বসে প্রীতিপথে মেঘনাদ শুধু একটাই কথা বিড়বিড় করছিল, সেরা থেকে নিহারেন্দুবাবুকে ইচ্ছাকৃত মিথ্যা খবর দিয়েছিল মোক্ষদাকে সরিয়ে দেবার জন্য। সে কি নিহারেন্দুবাবুর খুবই পরিচিত কেউ? কি তার উদ্দেশ্য ছিল? তবে কি সেই? আমি জানি রহস্যভেদের প্রশ্নমালা সবেমাত্র শুরু হয়েছে, এর উত্তর পাবার সময় এখনো আসেনি। পরদিন সকালে মেঘনাদের ঘরে ঢুকে দেখলাম ওর টেবিলের চতুর্দিকে ছড়ানো নিশাচর পত্রিকার বিভিন্ন সংখ্যার কপি। গুনে দেখা গেল পুরো 11টা সংখ্যাই রয়েছে। তার মানে এ যাবৎ নিশাচরে ধারাবাহিক প্রকাশিত মুখোশ গোয়েন্দা উপন্যাসের প্রতিটি সংখ্যাই রয়েছে। মেঘনাদ কি এখন ওই উপন্যাসটা নিয়েই গবেষণা শুরু করেছে? দেখো তো বন্ধু, এই চিঠিটার কোনো গূঢ় অর্থ খুঁজে পাও কিনা? অন্যমনস্কতা ভেঙে দেখি মেঘনাদ চেয়ারে বসে হাসি হাসি মুখে আমার দিকেই তাকিয়ে আছে। ওর হাতে ধরা একটা খামের মুখ ছেঁড়া চিঠি। গতকাল নিহারেন্দুবাবুর ঘর থেকে আনা কোনো ফ্যান লেটার বুঝি? চিঠিটা হাত বাড়িয়ে নিতে নিতে বলি, হ্যাঁ, ইনি একজন স্পেশাল ফ্যান, চিঠিটা একবার পড়েই দেখো। ততক্ষণে খামটা হাত বাড়িয়ে নিয়ে ভেতরে সাদা কাগজে লেখা চিঠিটা বার করে ফেলেছি। প্রেরকের নাম কোথাও নেই, সাদা পৃষ্ঠায় কয়েক লাইন মাত্র লেখা, শ্রী নিহারেন্দু দত্ত, মান্যবরেশু। গত কয়েক মাস যাবৎ
নিশাচর পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত মুখ ও মুখোশ নামক গোয়েন্দা উপন্যাসটি পাঠ করিয়া আমি মুগ্ধ হইয়াছি। বাংলা সাহিত্যে এমন উচ্চমার্গের গোয়েন্দা উপন্যাস বোধ করি আজ পর্যন্ত লেখা হয় নাই। কিন্তু দুঃখের বিষয়, নিশাচর নামক এক তৃতীয় শ্রেণীর রহস্য পত্রিকার পৃষ্ঠায় এই উপন্যাসটি ধারাবাহিক প্রকাশিত হইতে দেখিয়া যার পর নাই দুঃখিত হইয়াছি। আমার প্রস্তাব, উপন্যাসটি আপনি আগামী সংখ্যা হইতেই নিশাচরে প্রকাশ করা বন্ধ করুন। আমি যে কোনো সম্মান মূল্যের বিনিময়ে নিজে এটি পুস্তকাকারে প্রকাশ করিতে ইচ্ছুক। ইহার জন্য নিশাচরকে ক্ষতিপূরণ বাবদ দেয় অর্থ আমি পুরোপুরি ব্যয় করিব। আশা করি আপনার মহৎ সৃষ্টির জন্য ইহা অপেক্ষা উত্তম প্রস্তাব আর হইতে পারে না। আপনি সম্মত হইলে এই টেলিফোন নম্বরে রিং করুন। 71... এটি আপনার জনৈক গুণমুগ্ধ পাঠক। আমি চিঠিটা পড়া শেষ করে তাকাতেই মেঘনাদ বলল, কিছু বুঝলে বন্ধু অর্ণব সেন? বললাম, এই কথাটা তো বুঝতেই অসুবিধা হয় না যে ধারাবাহিক মুখোশ পত্রদাতার এত পছন্দ হয়েছে যে ওটি সে নিজে পুস্তকাকারে প্রকাশ করতে চায় এবং এজন্য অকাতরে অর্থ ব্যয় করতে রাজি। আর কিছু? স্বভাবতই পত্রদাতা ধনী ব্যক্তি, হয়তোবা নিহারেন্দুবাবুর পরিচিত, তাই প্রত্যাখ্যানের আশঙ্কায় আগে থেকে নিজের পরিচয় প্রকাশ করতে চান না, অথবা তিনি একজন নামজাদা লোক, তাই একই কারণে নিহারেন্দুবাবু তার প্রস্তাবে সম্মত হবার আগে নিজেকে চেনাতে চান না। মেঘনাদ এবার উঠে দাঁড়িয়ে পায়চারি শুরু করলো, তারপর থমকে দাঁড়িয়ে বলল, তোর কথায় যুক্তি আছে অর্ণব, তবু কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। খামটা লক্ষ্য করেছিস? হ্যাঁ, কোনো পোস্টাল স্ট্যাম্প নেই। তার মানে চিঠিটা কেউ নিজে এসে কিংবা লোক মারফত বাড়ির লেটার বক্সে ফেলিয়েছে। তাহলে কি বলতে চাস পত্রপ্রেরক আশপাশেই থাকে, কিন্তু টেলিফোন নম্বর তো সে কথা বলে না? ঠিক বলেছিস। মেঘনাদ হঠাৎ যেন খুঁজে পেল, টেলিফোন ভবনে খোঁজ করলেই ওই নম্বরের মালিকের নাম পাওয়া যাবে, আর তার আগে ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রকে একবার ফোন করা দরকার। সনাতনশীল লেনে নিহারেন্দুবাবুর ঘরটাতে আর একবার তল্লাশিও করা দরকার। কিন্তু মেঘনাদ টেলিফোনে হাত দেবার আগেই ফোনটা সশব্দে বেজে উঠল। রিসিভার কানে দিতেই ওদিক থেকে ভেসে এলো নিশাচর পত্রিকার সম্পাদক ননীমাধব সাহার উত্তেজিত কণ্ঠস্বর। মেঘনাদবাবু, আশ্চর্য ব্যাপার মশাই, না জানিয়ে পারছি না। কেন, কি হলো হঠাৎ? ষড়যন্ত্র, ঘোরতর ষড়যন্ত্র। কি হয়েছে বলবেন তো? কি হয়নি? চুরি, ডাকাতি, রাহাজানি। তার মানে? গত রাতে নিশাচরের বন্ধ অফিস ঘরে তালা ভেঙে চোর ঢুকেছিল, সবকিছু তছনছ করে দিয়ে গেছে। কি চুরি হয়েছে দেখেছেন? সেটাই তো বুঝতে পারছি না মেঘনাদবাবু, আজ সকাল থেকে খুঁজে চলেছি, কিন্তু কি খোয়া গেছে বুঝতে পারছি না। টেবিল ক্লকটা পর্যন্ত ঠিক জায়গায় তেমনি রয়েছে, ড্রয়ারে যা খুচরো টাকা পয়সা ছিল তাতে হাত পড়েনি, তবে সারা ঘরে লেখকদের পাণ্ডুলিপি বইপত্র ঘেটে ছড়িয়ে একসা করে গেছে। লেখক নিহারেন্দু দত্তের মুখোশ উপন্যাসের শেষ কিস্তির পাণ্ডুলিপিটা যথাস্থানে আছে তো? সেটা তো লক্ষ্য করিনি। কেন, আপনার কি তেমন কোনো সন্দেহ? সেটা খোয়া গেছে কিনা খুঁজে দেখে আধ ঘন্টার মধ্যে আমায় ফোন করুন। মেঘনাদ রিসিভার নামিয়ে রাখলো। আমি জিজ্ঞাসা করলাম, এর অর্থ কি মেঘনাদ? মেঘনাদ বলল, রহস্যভেদের অঙ্ক সবে শুরু হয়েছে। ঠিক আধ ঘন্টার মধ্যে আবার টেলিফোনটা বেজে উঠল। রিসিভার তুলতেই ননীমাধব সাহার কণ্ঠস্বর। আপনি ঠিকই অনুমান করেছেন মেঘনাদবাবু, চোর গত রাতে অফিসের তালা ভেঙে ঢুকে নিহারেন্দু দত্তের পাণ্ডুলিপির শেষ কিস্তিটাই চুরি করে নিয়ে গেছে। কিন্তু এ কি রসিকতা মশাই?
রসিকতা নয় ননীমাধব বাবু, মুখোমুখোশ গোয়েন্দা উপন্যাসের শেষ কিস্তির লেখাটা ছিল নিহারেন্দু দত্তের হত্যা রহস্যের একটি সূত্র। উনিও তা জানত। হ্যাঁ, বলেন কি? আপনি এভাবে হাসছেন কেন ননীমাধব বাবু? আরে মশাই, খুনিকে খুব জোর টেক্কা দিয়েছি। তার মানে? মানে তাহলে শুনুন। লেখক হলেও নিহারেন্দুবাবুর হাতের লেখা ছিল একেবারে দুর্বোধ্য, তাই প্রতিবার ম্যাটার প্রেসে দেবার আগে তা অন্যকে দিয়ে কপি করিয়ে নিতাম। তার মানে শেষ কিস্তির কপি এখনো আপনার কাছে আছে? আরে হ্যাঁ মশাই, হাসছি কি আর সাধে। কপিটা আমায় একদিনের জন্য দিয়ে যেতে পারেন ননীমাধব বাবু? আমি এখনই নিয়ে যাচ্ছি। এর মধ্যে দুদিন কেটে গেছে। গতকাল সকালে আমরা আর একবার নিহারেন্দুবাবুর ঘরের তালা খুলে ঢুকেছিলাম। নতুন করে আবার অনুসন্ধান করেছিল মেঘনাদ। কিছু নতুন সূত্র মিলেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ভাঙা অ্যাম্পুল। মনে হয় এর মধ্যেই ছিল মরফিন, যা হত্যাকারী হাইডোজ ইনজেকশনের মাধ্যমে নিহারেন্দু দত্তের শরীরে চালান দিয়ে ওকে হত্যা করেছিল। সম্ভবত হত্যাকারীর তাড়াহুড়োয় সেটা ঢুকে যায় বিছানার খাঁজে, আর সে খুঁজে পায়নি। এটা হত্যাকাণ্ডের খুব জরুরি প্রমাণ। মেঘনাদ সেটি ইন্সপেক্টর তলাপাত্রের হাতে দিয়েছে, তাতে আঙ্গুলের ছাপ এবং সেটির ব্যাচ নম্বর অনুযায়ী কোন ওষুধের দোকান থেকে তা বিক্রি হয়েছে তা খুঁজে বের করতে। এছাড়া আর একটা জিনিসও গতকাল চোখে পড়েছে, সেটিও কম জরুরি নয়। তা হল নিহারেন্দুবাবুর ঘরের দেয়ালে তার নিজের হাতে লেখা সেই টেলিফোন নম্বরটি, যা লেখা ছিল নিহারেন্দুবাবুর কাছে পাঠানো সেই পরিচয় গোপনকারী পত্রদাতার চিঠিতে। যিনি নিহারেন্দুবাবুকে নিশাচর ধারাবাহিকে তার মুখোমুখোশ উপন্যাসটি বন্ধ করে দেবার অনুরোধ করেছিলেন এবং প্রস্তাব পাঠিয়েছিলেন, তিনি নিজে তা যে কোনো মূল্যের বিনিময়ে বই আকারে প্রকাশ করবেন। নিহারেন্দুবাবু তার বিশেষ অভ্যাস মতো সেই টেলিফোন নম্বরটি লিখে রেখেছিলেন তার দেয়াল ডায়েরিতে। তার মানে কি উনি সেই চিঠিটাকে গুরুত্ব দিয়েছিলেন? তিনি কি সেই পত্রলেখকের সঙ্গে যোগাযোগ করেছিলেন? কিন্তু ধারাবাহিকের লেখা তো বন্ধ করেননি। তাহলে এই নম্বর কেন আলাদা করে লিখে রেখেছিলেন নিহারেন্দু দত্ত? মেঘনাদ ইতিমধ্যেই ফোন নম্বরটি ইন্সপেক্টর তলাপাত্রের হাতে দিয়ে অনুরোধ করেছে এই টেলিফোনের মালিক কে, তার নাম ধাম পেশা সবকিছু খুঁজে বার করতে। কিন্তু আমার কাছে সবচেয়ে বিস্ময়কর একটু আগে মেঘনাদ যা শোনালো, নিশাচর পত্রিকায় প্রকাশিত নিহারেন্দু দত্তর মুখোমুখোশ উপন্যাসটাই নাকি এই হত্যারহস্যের সবচেয়ে বড় সূত্র। এমন কথা ওর মনে এলো কেন, সেই কথাই মেঘনাদকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। তার আগেই মেঘনাদ সোজা হয়ে বসে বলল, আসুন ইন্সপেক্টর তলাপাত্র, আপনারই অপেক্ষা করছি। ইন্সপেক্টর তলাপাত্র তার টুপিটা পাশে খুলে রেখে বসে কপাল থেকে ঘাম ঝরিয়ে বললেন, উহ, আজ সারাটা দিন চরকি পাক ঘুরেছি মশাই, দম একেবারে ছুটে গেছে। মেঘনাদ তখনই উঠে ভেতরে গিয়ে 3 কাপ চা আর কিছু স্ন্যাক্সের কথা বলে ফিরে এসে তলাপাত্রের মুখোমুখি বসল। বলুন, আজ কোথায় কোথায় গেলেন? প্রথমে তো সেই দিন ডাক্তারের কাছে গেলাম, মানে নিহারেন্দুবাবুর মৃত্যুর দিন যাদের হাতে লেখা প্রেসক্রিপশন ওর ঘরে পাওয়া গিয়েছিল। দেখা হলো তাদের সঙ্গে? হ্যাঁ, এদের মধ্যে 2 জন অ্যালোপ্যাথ, তৃতীয় জন হোমিওপ্যাথ। যা বলেছিলাম করেছেন? হ্যাঁ, এই নিন। বলতে বলতে ইন্সপেক্টর তলাপাত্র পকেট থেকে একটা টেপ রেকর্ডিং করা ক্যাসেট বার করে মেঘনাদের হাতে দিয়ে বললেন, 3 জনের বক্তব্যই এতে রেকর্ড করা আছে, তবে মনে হয় না এর মধ্যে বিশেষ কিছু পাওয়া যাবে। একজন ডাক্তারের তো বছর 85 বয়স, তিনিই ওদের হাউস ফিজিশিয়ান। ডক্টর ঘোষ, উনি তো মৃত্যুর পরদিন নিহারেন্দুবাবুর ডেড বডি দেখে ডেথ সার্টিফিকেট দিতে রাজি হননি। ইন্সপেক্টরের কথার মধ্যে আমি প্রশ্নটা করলাম। হ্যাঁ, মিস্টার তলাপত্র বললেন। সে ব্যাপারেও বিস্তারিত বলেছেন, সেই সঙ্গে আরো বলেছেন
গত কয়েক মাস যাবৎ নিহারেন্দু বাবুর রোগের বাতিকটা বড্ড বেড়েছিল, কিন্তু আসলে রোগ কিছুই ছিল না। জোর করে ডাক্তারদের কাছে ওষুধ নিতেন, পছন্দ না হলে অন্য ডাক্তারের কাছে যেতেন। তাই ডাক্তাররাও ওকে সন্তুষ্ট করার জন্য আর কিছু না পেলে হজম কিংবা ভিটামিন দিয়ে বিদায় করত। সেদিনও একই কারণে নিহারেন্দু বাবু ওই 3 জন ডাক্তারের কাছে যান এবং ওষুধ লিখে নিয়ে আসেন। আশ্চর্য, আমি বললাম। এমন মানুষ হয় নাকি? ভেতর থেকে 3 কাপ চা আর 6 পিস টোস্ট নিয়ে এসে হাজির হলো দিনু। মেঘনাথ চায়ের কাপটা ইন্সপেক্টর তলাপাত্রের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ফোন নম্বরের ব্যাপারটা খোঁজ নিয়েছিলেন? আরে দূত মশাই, ইন্সপেক্টর চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন, ফোনের যে মালিক সে তো এক ইন্স্যুরেন্স কোম্পানির দালাল, সাহিত্যের ধারে যাবার ক্ষমতা তার নেই। তার নাম ঠিকানাটা আশা করি লিখে এনেছেন? হ্যাঁ, এই নিন। পকেট থেকে এক টুকরো কাগজ বার করে এগিয়ে দিতে দিতে ইন্সপেক্টর তলাপত্র বললেন, এতে লেখা আছে, ফোনের মালিক বিপ্রদাস গায়েন, 29/1B, গোবিন্দ ঘোষাল লেন, ভবানীপুর। আমরা এখন এসে দাঁড়িয়েছি 29/1B গোবিন্দ ঘোষাল লেনের সেই বাড়িটার সামনে, ভবানীপুরের এক অপরিসর গলি। এখন সন্ধ্যা নামছে, রাস্তায় খুব বেশি লোকজন চোখে পড়ছে না। বাড়িটা বেশ পুরনো, আসলে এই এলাকার সব বাড়ি পুরনো আমলের। বাড়ির দরজায় একটা লেটার বক্স আর তার উপর নেম প্লেট সাটা, তাতে লেখা মিস্টার বি গায়েন, BSc। আজকের দিনেও কেউ তার নামের শেষে BSc ডিগ্রিটা জাহির করে গর্ববোধ করে, এমন মানুষ আর দেখেছিস অর্ণব? মেঘনাদের কথার উত্তরে ঘাড় নাড়ি। ঠিক বলেছিস। মেঘনাদ বলল, এসব লোক মনের গভীরে হীনমন্যতায় ভোগে, তবে মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতেই পৌঁছেছি। বলতে বলতে দরজার উপরে কলিং বেলের পুশটা টিপে দিল। একটু বাদেই দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে একজন মাঝবয়সী লোক। কাকে চাই? বিপ্রদাস বাবু বাড়ি আছেন? কর্তাবাবু? না তো, অফিসের কাজে বেরিয়েছেন, ফিরতে রাত হবে। আপনারা কোথা থেকে আসছেন বাবু? টালিগঞ্জ থেকে। একটুও চিন্তা না করে মেঘনাদ গুল মারল, আমি বিপ্রদাস বাবুর কাছে ইন্স্যুরেন্সের একটা পলিসি করেছি কিনা, উনি বলেছিলেন আজ এসে রিসিপ্টটা নিয়ে যেতে। ও, লোকটা কি যেন ভাবলো, তারপর বলল, আপনার বরং ভেতরে এসে বসুন, রান্নাঘরে কর্তামা আছে, জিজ্ঞেস করি কর্তাবাবু কোনো কাগজ রেখে গেছেন কিনা। আমাদের দুজনকে একটা ঘরে নিয়ে গিয়ে বসিয়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দেখতো অর্ণব, ওই ফটোটা বিপ্রদাস বাবুর মনে হচ্ছে, তাই না? মেঘনাদের কথায় সামনে তাকালাম। বুককেসের উপর একটা ছোট ফটো স্ট্যান্ডে এক ভদ্রলোকের বুক পর্যন্ত ছবি। আমি ফটো থেকে চোখ সরিয়ে বললাম, ওটাই যে বিপ্রদাস গায়েনের ছবি, শিওর হচ্ছিস কি করে? কারণ যার ঘরে ঢুকেছি ফটো স্ট্যান্ডে তার ফটো থাকাটাই স্বাভাবিক। বলতে বলতে মেঘনাদ এগিয়ে গিয়ে চটপট স্ট্যান্ড শুদ্ধ ফটোটা তুলে এনে নিজের অ্যাটাচির মধ্যে ঢুকিয়ে রাখলো। আর ঠিক তখনই এক ভদ্রমহিলা ঘরে ঢুকলেন। বছর 36 বয়স, মনে হলো বিপ্রদাস বাবুর স্ত্রী। শুনলাম আজ আপনাদের ইন্স্যুরেন্স পলিসির রিসিপ্ট পাবার কথা ছিল, কিন্তু উনি তো তেমন কোনো কাগজ রেখে যাননি। রমেন রায়, আমার নামেই পলিসি। ভদ্রমহিলা একটু যেন অবাক হয়েছেন মনে হলো, একটু থেমে বললেন, কিন্তু উনি তো এমন করেন না, এসব ব্যাপারে উনি খুবই কথার দাম রাখেন। আসলে কিছুদিন যাবৎ খুব ঝামেলায় জড়িয়ে রয়েছেন, হয়তো তাই। বাড়ির কারোর অসুখ বিসুখ বুঝি? যেন কথার পিঠেই প্রশ্নটা করলো মেঘনাদ। না, তা নয়, ব্যাপারটা আমিও ঠিক মতো জানি না। মাস কয়েক যাবৎ প্রায়ই তো দেখি ডক্টর আগারওয়াল ওকে ফোন করছেন। ডক্টর আগারওয়াল কে?
এবারও মেঘনাদের প্রশ্নের ধরনে বিশেষ কোনো আগ্রহ ফুটে উঠল না। ডক্টর আগরওয়ালের নার্সিং হোমেই তো উনি আগে চাকরি করতেন, সেখান থেকেই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্সিটা ধরেন। তারপর এ কাজে এত ব্যস্ত হয়ে পড়লেন, চাকরিটা না ছেড়ে আর উপায় রইল না। তবে এখন ওখানে চাকরি না করলেও ডক্টর আগারওয়ালের সঙ্গে এখনো সম্পর্কটা ভালো। মেঘনাদ এবার উঠে দাঁড়ালো, ভদ্রমহিলাকে নমস্কার জানিয়ে বলল, আজ আর বসে লাভ নেই, আমি বরং পরে ফোন করে একদিন আসবো। রাস্তায় হাঁটতে হাঁটতে প্রশ্ন করলাম, কি বুঝলি মেঘনাদ? মেঘনাদ মুচকি হেসে হেয়ালি করল, হালুম করে যে কোন সুরে গায়েন, সে গান লিখে কে? বিপ্রদাস গায়েন। পরদিন সকালে মেঘনাদের সঙ্গে সনাতনশীল লেনের সেই হত্যাপুরীতে আবার গেলাম। সেখানে প্রথমে নিহারেন্দুবাবুর ভাইপো বিকাশ দত্ত, তারপর মোক্ষদা দুজনকেই মেঘনাদ বিপ্রদাস গায়েনের ফটোটা দেখালো। ফটো দেখে দুজনেই বলল, হ্যাঁ, গত কয়েক মাস যাবৎ এ লোক তো প্রায়ই আসতো নিহারেন্দুবাবুর কাছে। কোনো ইন্স্যুরেন্সের ব্যাপারে কি? মেঘনাদ বিকাশবাবুকে প্রশ্নটা করতে বিকাশ দত্ত বলল, আমার তো তা মনে হয় না। সংসারের লেখা ছাড়া কোনো বিষয়েই কারোর প্রতি বিশেষ টান ছিল না। তবে কার জন্য এসব করবেন? ওনার মৃত্যুর পর ওনার সব বিষয় সম্পত্তির মালিক তো এবার আপনি হচ্ছেন। মেঘনাদ আচমকা প্রশ্নটা করল। হ্যাঁ। একটু যেন থতমত খেল বিকাশ দত্ত। তারপর বলল, সম্পত্তি বলতে আর বিশেষ কি আছে? এই বাড়িটা ছিল বাবা কাকার যৌথ সম্পত্তি, এছাড়া কাকামণির সামান্য কিছু ব্যাংক ব্যালেন্স। আপনার ঠাকুরদা কি করতেন জানেন? শুনেছি আমাদের পূর্বপুরুষের জমিদারি ছিল খুলনায়, সেখানেই নাকি বিস্তর জমি জমা ছিল। সেই সঙ্গে কলকাতায় এই বাড়িটা আর বালিগঞ্জের দিকে বেশ কিছুটা জমি ছিল। দেশভাগের পর ওখানে সবকিছুই ফেলে দুই ছেলেকে নিয়ে ঠাকুরদা চলে আসেন। এখানে এসেই বাবা মারা যান। ঠাকুরদার তখন খুব অসহায় অবস্থা। এর কিছুদিন পরে এখানকার বালিগঞ্জের জমিটাও বিক্রি হয়ে যায়। শুনেছিলাম নাকি ঠাকুরদারও জমি বিক্রি করার ইচ্ছে একেবারেই ছিল না, কিন্তু ওই সময়েই হঠাৎ তার মৃত্যু হয়। আপনার ঠাকুরদার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তা আপনি জানেন? স্বাভাবিক ছিল না? না, এক রাতে হাইড্রোজের মরফিন ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছিল, ঠিক যেমন ভাবে আপনার কাকামণি খুন হয়েছেন। বিকাশ দত্ত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মেঘনাদ বিকাশ দত্তের আরো কাছে গিয়ে তার চোখে চোখ রেখে বলে, আপনি কি আপনার কাকা নিহারেন্দুবাবুর ধারাবাহিক উপন্যাস মুখোমুখোশ পড়তেন? না। কেমন যেন ভ্যাবাচেকা খেয়ে বিকাশ দত্ত বলে, আসল কথা কি জানেন, ওসব গল্পের বইটই পড়ার ঝোঁক আমার একেবারেই নেই। কাকামণির কোনো উপন্যাসই আমি আজ পর্যন্ত পড়িনি। দুঃখের কথা। একটা নিঃশ্বাস ফেলল মেঘনাদ, তারপর বলল, তদন্তের স্বার্থে আরেকবার আপনার মায়ের সঙ্গে গোপনে কথা বলতে চাই। গোপনে? মানে মায়ের শরীরও তো ভালো নেই। আপনার কোনো চিন্তা নেই, চলুন। আর কোনো কথা না বলে বিকাশ দত্তের পিছু পিছু মেঘনাদ আর আমি বিকাশবাবুর মা নিহারিকা দেবীর ঘরে প্রবেশ করলাম। আমাদের ঘরে বসিয়ে বিকাশ ঘর ছেড়ে বেরিয়ে গেল। নিহারিকা দেবী চুপ করে বিছানায় শুয়েছিলেন। গত কয়েক মাস যাবৎ উনি সত্যিই অসুস্থ। এর উপর নিহারেন্দুবাবুর মৃত্যুর পর থেকে অসুস্থতা আরো বেড়েছে। পরদিন মেঘনাদের বাড়িতে ওর ঘরে ঢুকে দেখি ও একটা ইজি চেয়ারে এলিয়ে বসে নিহারেন্দু দত্তের মুখোমুখোশ গোয়েন্দা উপন্যাসটি মন দিয়ে পড়ছে। ওর সামনে বসে বললাম, হ্যাঁ মেঘনাদ, ওই একই লেখা আর কতবার পড়বি? মেঘনাদ লেখা থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, তুই কি জানিস অর্ণব, এই উপন্যাসটাই নিহারেন্দু দত্তের হত্যা রহস্যের মূল চাবিকাঠি।
তার মানে? মানে আমি যদি বলি এই মুখোমুখোশ উপন্যাসের মধ্যে শুধু নিহারেন্দু দত্তের মৃত্যুর কারণই নয়, সেই সঙ্গে হত্যাকারীর নামের সংকেত পর্যন্ত দেওয়া আছে, তুই কি বিশ্বাস করবি? আমি বললাম, এ তো তুই রাম না হতেই রামায়ণের গল্প শোনাচ্ছিস। নিহারেন্দুবাবুর মৃত্যুর আগে তারই লেখা উপন্যাসের পৃষ্ঠায় তার নিজের মৃত্যুর কারণ এবং খুনির নামের সংকেত থাকে কি করে? এ অসম্ভব। এ সময় টেলিফোনটা বেজে উঠল, রিং রিং রিং। মেঘনাদ রিসিভার কানে নিয়ে সোজা হয়ে বসল। হ্যালো, ইন্সপেক্টর তলাপাত্র? বিপ্রদাস গায়েনকে থানায় নিয়ে এসেছেন? কি বললেন? লকআপে পুরে দাওয়াই দিতেই সব স্বীকার করেছে? গুড, ভেরি গুড। আমি আগেই ভেবেছিলাম। চমৎকার। নিহারেন্দু দত্তের ঘরে পাওয়া ইঞ্জেকশন ভাঙা অ্যাম্পুল এর ব্যাচ নাম্বার মিলিয়ে সেটা কোত্থেকে কেনা খোঁজ নিয়েছিলেন? কোন নার্সিং হোমে? আগরওয়াল নার্সিং হোম, বালিগঞ্জ। থ্যাংক ইউ। হ্যাঁ, জাল এবার গুটিয়ে ফেলতে হবে। কাল সকাল 11টা নাগাদ আমরা যাব। আচ্ছা। মেঘনাদ ওর ঠোঁটের ফাঁকে সেই রহস্যময় হাসিটা ঝুলিয়ে ফের হেয়ালি শোনাল। বিপ্রদাস গায়েন, সে শুধুই গায়েন, পেছনে কে হালুম, কালই হবে মালুম। দুপুর 11টা বেজে 5 মিনিট নাগাদ পুলিশ জিপ নিঃশব্দে এসে দাঁড়ালো দক্ষিণ কলকাতার বিখ্যাত আগারওয়াল নার্সিং হোম থেকে বেশ কিছুটা দূরে। জিপ থেকে সাদা পোশাকে পুলিশেরা নেমে ঘিরে দাঁড়ালো নার্সিং হোমের আশেপাশে। শুধুমাত্র আমরা তিনজন এগিয়ে চললাম নার্সিং হোমের গেটের দিকে। মেঘনাদ, আমি আর সাদা পোশাকে ইন্সপেক্টর তলাপাত্র। অবশ্য আমরা প্রত্যেকেই সশস্ত্র। ঝকঝকে 3 তলা বাড়ি, দারুণ ডিজাইনে তৈরি আগরওয়াল নার্সিং হোম। দরজা পেরিয়েই সামনে রিসেপশন কাউন্টার। সেখানে এক সুন্দরী সুবেশা তরুণী বসে আছে। আমাদের দেখে তরুণী কেতাদুরস্ত ভঙ্গিতে মিষ্টি হেসে বলল, ইয়েস, বলুন। ইন্সপেক্টর তলাপাত্র গম্ভীর মেজাজে বললেন, আমরা থানা থেকে আসছি, ডক্টর রাজেশ আগারওয়ালকে খবর পাঠান। আমরা জানি উনি এখানে আছেন। বেটি থতমত খেয়ে কি যেন বলতে গেল, কিন্তু তার আগেই দাবড়ে উঠলেন রঙ্গলাল তলাপাত্র, আমাদের হাতে বেশি সময় নেই। ঠিক তখনই রিসেপশন কাউন্টারের ইন্টারকম টেলিফোনটা বেজে উঠল। তরুণীর রিসেপশনিস্ট ইন্টারকমের বোতাম টিপতেই ওপাশ থেকে অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, ভেতরে পাঠিয়ে দাও। তার মানে ইতিমধ্যেই আমাদের আসার খবর ঠিক জায়গায় পৌঁছে গেছে। তরুণী আমাদের দিকে তাকিয়ে বলল, যান আপনারা। বলেই একজন বেয়ারা গোছের লোককে বলল আমাদের পথটা দেখিয়ে দিতে। সে আমাদের একটা ঘর দেখিয়ে দিয়ে সরে পড়ল। বাইরের নেম প্লেটে ডক্টর রাজেশ আগারওয়াল, সেই সঙ্গে কিছু দেশি বিদেশি ডাক্তারি ডিগ্রির তালিকা সাটা। সুইং রোড ঠেলে চেম্বারের মধ্যে প্রবেশ করলাম। অত্যন্ত সুসজ্জিত কক্ষ, বেশ বড় আকারের, মেঝেতে দামি কার্পেট, ঘরের মাঝে একটা সেন্টার টেবিল। টেবিলের ওধারে রিভলভিং চেয়ারে বসে বছর 50 বয়সী এক ব্যক্তি, টকটকে ফর্সা গায়ের রং। কি চান আপনারা এখানে? ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র তার বিশাল মুখে এক অদ্ভুত ভঙ্গি ফুটিয়ে বললেন, ডক্টর সাহানি ওরফে ডক্টর রাজেশ আগারওয়াল, আপনাকে গ্রেফতার করা হলো। এই যে গ্রেফতারি পরোয়ানা। শুনেই প্রথমটা চমকে উঠল রাজেশ আগারওয়াল, কিন্তু পরক্ষণেই সে ভাব অনেকটা সামলে প্রশ্ন করল, আমার অপরাধটা কি জানতে পারি? খুন। গত 11 এপ্রিল রাতে ডাক্তার সাহানি পরিচয়ে বিপ্রদাস গায়েনের সঙ্গে বউবাজারে সনাতনশীল লেনে লেখক নিহারেন্দু দত্তের ঘরে ঢুকে ঘুমের ইঞ্জেকশন দেবার ওসিলায় তাকে আপনি খুন করেছেন হাই ডোজের মরফিন দিয়ে। ড্যাম ইট! শুনেই চেঁচিয়ে উঠে দাঁড়ালো ডক্টর রাজেশ আগরওয়াল। আপনার এই অভিযোগের কোনো প্রমাণ আছে? কত প্রমাণ চান? এবার মেঘনাদ কথা বলল। বিপ্রদাস গায়েন পুলিশ হেফাজতে সমস্ত কথা স্বীকার করেছে। এছাড়াও আরো প্রমাণ আছে পুলিশের হাতে। তাহলে তো বেশ আটঘাট বেঁধেই এসেছেন।
বলতে বলতে হঠাৎ ডক্টর আগরওয়ালের দু হাতে দুটো রিভলভার ঝলসে উঠল। দুই হাতে তালুতে নাচাতে নাচাতে রাজেশ আগরওয়াল বলল, কিন্তু এভাবে বাঘের গুহায় ঢুকে সত্যিই কি বাঘ ধরা যায় ইন্সপেক্টর? কেন এমন বোকামি করতে চাইছেন? তার মানে? মানে? মুখে একটা দম্ভের হাসি ফুটিয়ে রাজেশ আগরওয়াল বলল, আজকের এই সমাজে যাদের হাতে টাকা আর ক্ষমতা আছে তাদের এত সহজে ধরা যায় না। আপনারা বৃথা চেষ্টা করছেন। তার চেয়ে আসুন আমরা একটা বন্দোবস্ত। কিন্তু ডাক্তার আগরওয়ালের কথাটা আর শেষ হলো না, তার আগেই ক্যারাটের এক আঘাতে ছিটকে পড়ল তার হাতের রিভলভার দুটো। সে নিজে মুখ থুবড়ে পড়ে গেল সামনের সেন্টার টেবিলের উপর। মেঘনাদ নিজের হাত দুটো ঝাড়তে ঝাড়তে তীব্র কণ্ঠে বলল, এইসব ক্রিমিনালরা মনে করে শুধুমাত্র টাকার জোরে যে কোনো মানুষকেই কিনে নেওয়া যায়। বলতে বলতে ইন্সপেক্টর তলাপাত্রের দিকে ফিরে বলল, এক্ষুনি ওর হাতে হাতকড়াটা পরিয়ে দিন। এই মানুষ আকৃতি সরীসৃপের উপর কোনো বিশ্বাস নেই। মেঘনাদের ড্রয়িং রুমে বসে ওর মুখ থেকে আমরা গোয়েন্দা লেখক নিহারেন্দু দত্তের হত্যা রহস্যের বিশ্লেষণ শুনছিলাম। আমরা বলতে আমি ছাড়া ইন্সপেক্টর তলাপাত্র, নিশাচর পত্রিকার সম্পাদক ননীমাধব সাহা এবং নিহারেন্দু বাবুর ভাইপো বিকাশ দত্ত। একটু আগে দিনু এসে ধোয়া ওঠা 5 কাপ কফি রেখে গেছে। মেঘনাদ বলছিল, নিহারেন্দু দত্তের মতো সাধাসিধে একজন অকৃতদার লেখক খুন হবার কারণ হিসেবে আমি যখন তার বিষয় সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত লালসা কারুর আছে কিনা ভাবছি, ঠিক তখনই আমার নজর পড়ল নিহারেন্দু বাবুর মুখোমুখোশ ধারাবাহিক গোয়েন্দা উপন্যাসটা। কফির কাপ হাতে তুলে নিয়ে মেঘনাদ বলল, উপন্যাসটা কাল্পনিক ভঙ্গিতে লেখা হলেও আসলে মুখোমুখোশ তার নিজের জীবনে দেখা একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা। সত্য ঘটনা অবলম্বনে লেখা? ননীমাধব কফিতে চুমুক দিতে গিয়ে বিষম খেলেন। কই, এমন কথা তো উনি আমায় কখনো বলেননি। উনি কাউকেই বলেননি। শুধু শৈশবে চোখের সামনে ঘটে যাওয়া সেই সত্যটা অবলম্বন করে লিখতে শুরু করেছিলেন একটা থ্রিলিং গোয়েন্দা উপন্যাস। মেঘনাদ যখন তার বক্তব্যের গৌরচন্দ্রিকা করছিল, আমি ভাবছিলাম মুখোমুখোশ উপন্যাসের কাহিনীটার কথা। খুব সংক্ষেপে বলতে গেলে, উত্তর কলকাতার অনাদি গুপ্ত লেনে বাস করতেন একদা বর্ধিষ্ণু পরিবারের এক বংশধর রামগতি দে। তার একটা খালি জমি ছিল দক্ষিণ কলকাতার বালিগঞ্জে। একদিন অজয় আগরওয়াল নামে এক ধনী ব্যবসায়ী এসে রামগতি বাবুর বালিগঞ্জের জমিটা কিনতে চাইল। এজন্য সে অনেক টাকা দিতে রাজি, কিন্তু রাজি হলেন না রামগতি বাবু। পিতৃপুরুষের ওই জমির উপর ওর ভীষণ দরদ, কিন্তু অজয় আগরওয়াল নাছোড়বান্দা। দিনের পর দিন সে রামগতি বাবুর পেছনে লেগে রইল, নানাভাবে লোভ দেখালো। তবু রামগতি বাবুর যখন কিছুতেই সে জমি বিক্রি করতে রাজি হলেন না, তখন এক রাতে বন্ধু সেজে রামগতি বাবুর বাড়িতে ঢুকে সকলের অজান্তে তাকে হাইড্রোজের মরফিন ইঞ্জেকশন দিয়ে সে খুন করল। কিন্তু সে খুনের কোনো বিচার হলো না, কারণ অজয় আগরওয়াল সমাজের উঁচু তলার প্রতিপত্তিশালী মানুষ। যথাসময়ে সবকিছু ঠান্ডা হয়ে যেতে সে এবার জমিটা সহজেই কিনে নিল রামগতি বাবুর অসহায়া স্ত্রীর কাছ থেকে। কারণ সেদিন সেই বিধবাকে সাহায্য করার মতো কেউ তার পাশে ছিল না। কিন্তু একজনকে সেদিন ফাঁকি দিতে পারেনি অজয় আগরওয়াল, সে রামগতি বাবুর 10 বছরের ছেলে অলোকেন্দু। সে তার বাবার হত্যাকাণ্ডের পুরো ব্যাপারটা নিজের চোখে দেখেছিল। সেদিনই সেই বালক প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে পিতার এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবেই। ইতিমধ্যে অজয় আগরওয়াল বালিগঞ্জের সেই জমিতে একটা বিশাল নার্সিংহোম বানিয়ে ফেলল। নাম দিল এ নার্সিংহোম। নার্সিংহোমের ব্যবসার আড়ালে সেখানে চলতে লাগলো যত পাপ আর ব্যভিচার। আর এসব কাজের মূল হোতা বৃদ্ধ অজয় আগরওয়াল আর তার ছেলে ডক্টর ধরম দাস। মুখোমুখোশ কাহিনীতে লেখা হয়েছে কিভাবে অলোকেন্দু বড় হয়ে তার পিতার মৃত্যুর শোধ নিল এবং এ নার্সিংহোমের আড়ালে নোংরা ব্যবসার চক্রটাকে গুড়িয়ে দিল। ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ মেঘনাদের কথায় চমক ভাঙল। মেঘনাদ বলছিল, বুঝলেন ননীমাধব বাবু, নিহারেন্দু দত্তের মুখোমুখোশ উপন্যাসের নায়ক অলোকেন্দুর বাবা রামগতি বাবু, নিহারেন্দু বাবুর এমনকি রমানাথ বাবুর মৃত্যুটাও হুবহু উপন্যাসের কাহিনীর মতোই ঘটেছিল। তার কাছ থেকে বালিগঞ্জের জমিটা দখল করার জন্য এই রাজেশ আগরওয়ালের বাবা বিজয় আগরওয়াল 40 বছর আগে রমানাথ দত্তকে এক রাতে হাই ডোজের মরফিন দিয়ে খুন করেছিল। আশ্চর্য!
সত্যি আশ্চর্য এই হত্যা রহস্যের পটভূমিকা। মেঘনাদ আবার বলতে শুরু করলো। 40 বছর আগে 10 বছরের বালক নিহারেন্দু দত্ত যে হত্যাকাণ্ড নিজের চোখে দেখেছিলেন, তার নিজের লেখা উপন্যাসের নায়কের মতোই তা তার মনে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তুলেছিল। কিন্তু স্বভাবের দিক থেকে নিহারেন্দু বাবু গড়ে তুলেছিলেন একজন নির্বিরোধী লেখক হিসেবে। তাই তিনি পারেননি নিজের কাহিনীর নায়ক অলকেন্দুর মতো শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে। পরবর্তীতে হাতে তুলে নিয়েছিলেন কলম, যা তলোয়ারের চেয়েও ধারালো অস্ত্র। সমস্ত ঘটনার বিবরণ দিয়ে নিশাচরের পৃষ্ঠায় শুরু করেছিলেন এক ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস মুখ ও মুখোশ। এমনকি সেই উপন্যাসে আইন বাঁচিয়ে যতটা সম্ভব স্থানকাল ঘটনা পাত্রপাত্রীর প্রকৃত বিবরণও লিখতে শুরু করলেন। আর তখনই নিহারেন্দুবাবুর জীবনেও ঘনিয়ে এলো তার বাবার জীবনেরই পরিণতি। আসল শয়তানরা ভয় পেল। তাদের মুখোশ খুলে যাওয়ার ভয়ে তারা এই লেখা বন্ধ করতে চাইল। তা না পেরে শেষে লেখককেই খুন করল। কিন্তু এ খুনের সুযোগ খুনি পেল কি করে? মেঘনাদের কথার মধ্যেই এবার প্রশ্ন করল বিকাশ। তাহলে এ চক্রান্তের গোড়ার কথাটাও একটু বলতে হয়। মেঘনাদ আবার শুরু করল। চক্রান্তটা শুরু হয়েছিল মাস 4 আগে। আগরওয়াল নার্সিংহোমের বৃদ্ধ মালিক বিজয় আগরওয়াল একদিন নিজের নাতির কাছে নিশাচরে প্রকাশিত মুখ ও মুখোশ উপন্যাসের কিছুটা অংশ শুনে চমকে উঠল। তারপর নিজেই পত্রিকার কপিগুলো সংগ্রহ করে পড়ে রীতিমতো ভীত হলো সে। কি উদ্দেশ্যে এই উপন্যাসটি লেখা তা বুঝতে তার অসুবিধে হলো না। এরপর বিজয় আগরওয়াল ছেলে রাজেশকে ডেকে ব্যাপারটা বলল। রাজেশও মুখ ও মুখোশের সেই পর্যন্ত লেখা অংশটা পড়ে সব বুঝল। রাজেশ শয়তানি বুদ্ধি এবং কর্মে তার বাবার চেয়েও পটু। সে তার বাবার ইতিহাসও জানত। তার মনে হলো আইন বাঁচিয়ে লেখা হলেও এই উপন্যাস তাদের বংশের যাবতীয় পাপ আর নার্সিংহোমের সব কেলেঙ্কারি ফাঁস করে দিতে পারে। সুতরাং এক্ষুনি এই ধারাবাহিক বন্ধ করা দরকার। এ কাজে সে সহযোগী হিসেবে বেছে নিল একদা তার নার্সিংহোমের কর্মী, বর্তমানের এক ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট বিপ্রদাস গায়েনকে। রাজেশ আগরওয়ালের পরিকল্পনা মতো বিপ্রদাস গায়েন প্রথমে পরিচয় গোপন করে নিহারেন্দুবাবুর ঠিকানায় চিঠি পাঠিয়ে অনেক টাকার টোপ দিয়ে তার ধারাবাহিক উপন্যাসটা বন্ধ করার চেষ্টা করল। সে কাজে বিফল হয়ে সে শুরু করল পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের কাজটি। ভক্ত পাঠক সেজে নিহারেন্দু দত্তের কাছে যাতায়াত শুরু করলো, তাই তো? এবার প্রশ্নটা এলো ইন্সপেক্টর তলাপাত্রের কাছ থেকে। হ্যাঁ, এটাই শিল্পীর জীবনের সবচেয়ে দুর্বল অংশ। শিল্পীর সৃষ্টিকর্মকে যে মানুষ কদর করে, শিল্পীও তাকে একান্ত আপন মনে করে কাছে টেনে নেয়। এক্ষেত্রেও তাই হলো। রাজেশ আগরওয়ালের এজেন্ট বিপ্রদাস এসে মিশে গেল নিহারেন্দুবাবুর সঙ্গে। সুযোগ খুঁজতে লাগলো কিভাবে নিহারেন্দুবাবুকে পুরোপুরি সরিয়ে ফেলা যায়। সুযোগ মিলল। নিহারেন্দু দত্তের ডাক্তার বাতিকের কথা আমরা ইতিমধ্যে জেনেছি। এই সুযোগটাই কাজে লাগালো বিপ্রদাস। ভালো ডাক্তার আনার ছুতো করে এক রাত্রে রাজেশ আগরওয়ালকে ডাক্তার সাহানি সাজিয়ে এনে হাজির করলো নিহারেন্দুবাবুর ঘরে। তার আগেই পরিকল্পনা মতো মোক্ষদাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর আপনারা তো বুঝতেই পারছেন, ঘুমের ওষুধ দেবার নাম করে হাই ডোজের মরফিন ইনজেক্ট করে বাবা বিজয় আগরওয়ালের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ছেলে রাজেশ। মেঘনাদ চুপ করল। কয়েক মুহূর্ত ভারী হয়ে রইল ঘরের বাতাস। তারপর নিহারেন্দুবাবুর ভাইপো বিকাশ বলল, কিন্তু খুনিকে আপনি খুঁজে বার করলেন কিভাবে? কয়েকটা সূত্রের সাহায্যে। মেঘনাদ এবার উঠে দাঁড়িয়ে সারা ঘরে পায়চারি করতে করতে বলল। আমার প্রথম নজর কেড়েছিল নিহারেন্দুবাবুর চিঠিপত্রের মধ্যে সেই অদ্ভুত চিঠিটা, যেখানে একটা ধারাবাহিক উপন্যাস বন্ধ করার জন্য এক পরিচয় গোপনকারী পত্রদাতার উদগ্র আগ্রহ প্রকাশ পেয়েছে। এরপর আপনার বিধবা মায়ের কাছে আপনাদের পারিবারিক ইতিহাস জেনে নিয়ে ধারাবাহিক মুখোমুখোশ ভালো করে খুঁটিয়ে পড়তেই এই কাহিনীর সঙ্গে আপনার ঠাকুরদার জীবন এবং অতীতের ঘটনার মিল খুঁজে পেলাম। এরপর শুধু সূত্র ধরে অঙ্ক কষার পালা। বিপ্রদাসকে খুঁজে থানায় এনে চাপ দিতেই সেসব স্বীকার করল। এছাড়া নিহারেন্দুবাবুর ঘরে পাওয়া ভাঙা অ্যাম্পুলে আঙুলের দাগ আর ব্যাচ নম্বর থেকে আগরওয়াল নার্সিংহোমের রাজেশ আগরওয়ালকে চিনে নিতে অসুবিধে হলো না। ধন্য ধন্য রহস্যভেদী ভরদ্বাজ। বলতে বলতে ওই বিশাল শরীর নিয়েও এবার তিরিং করে লাফিয়ে উঠলেন ননীমাধব সাহা। মেঘনাদের হাত দুটো জড়িয়ে ধরে বললেন,
এই সময়ের মধ্যে এমন একটা কেস যেভাবে মীমাংসা করলেন তার তুলনা নেই। আমার তরফ থেকে এই আপনার সম্মান দক্ষিণা। বলতে বলতে একটা চেক তিনি তুলে দিলেন মেঘনাদের হাতে। মেঘনাদ সেটা পকেটে চালান করে বসে পড়ল। আমার কিন্তু আর একটা আর্জি ছিল মেঘনাদ বাবু। বলুন। মেঘনাদ এবার একটা সিগারেট ধরিয়ে রিল্যাক্স ভঙ্গিতে বসলো। মানে বলছি কি, সামনের সংখ্যাতেই তো নেহারেন্দু দত্তের মুখোমুখোশের শেষ কিস্তি লেখাটা বেরিয়ে যাবে, আর তার পরের সংখ্যা থেকেই যদি লেখক নেহারেন্দু বাবুর সমগ্র হত্যা তদন্তটা নিয়ে আপনি নিজেই একটা ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস লেখেন। আমি? হ্যাঁ, মানে এর জন্যে আপনাকে আমি। আরে দূর মশাই! মেঘনাদ ওকে থামিয়ে দিল। যার কাজ তারই সাজে, বুঝলেন? আমার কাজ রহস্য ভেদ করা, রহস্যের জাল বোনা নয়। এ লেখা লিখবেন লেখক, আমি না হয় সে উপন্যাসের নামকরণটা করে দিতে পারি। নামকরণ? হ্যাঁ, এই তদন্ত কাহিনী নিয়ে যে গোয়েন্দা কাহিনী হবে, তবে তার নাম হোক গোয়েন্দা লেখক নিজেই খুন।